যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা আরও জোরদার, পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন কংগ্রেসের সমর্থন পেলেন ট্রাম্প। খুলনার ডাকবাংলো মোড়ে সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে টানা ষষ্ঠ দিনের মতো ব্যাপক আকারে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। গেল প্রায় এক সপ্তাহের হামলায় ইরান জুড়ে নিহত ছাড়িয়েছে 1000। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরেও ইরানের কুর্দিস্তান প্রদেশের সানন্দনাজ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বলছে, একটি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া তেহরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। আর ভারত মহাসাগরে একটি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সাথ। জাহাজটি ডুবে নিহত হয়েছে অন্তত 87 জন। 32 জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ও মার্কিন সেনারা। সবশেষ হামলায় দেশটির রাজধানী বৈরুতে অন্তত 3 জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। তেল আবিবকে লক্ষ্য করে তেহরান একাধিক মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অবস্থায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের পক্ষ থেকে তেহরানকে মধ্যপ্রাচ্য জুড়ে আক্রমণ থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ইরানে অভিযান চালানোর ক্ষমতাকে সীমিত করতে কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবটি ভোটাভুটিতে হেরে যাওয়ায় যুদ্ধ চালিয়ে যেতে সিনেটের সমর্থন পেলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্টের অভিযান চালানোর ক্ষমতা কমিয়ে আনতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব তোলা হয়। ওই প্রস্তাবে 53 জন সিনেটর ট্রাম্পের তেহরানে অভিযান চালিয়ে যাওয়াকে সমর্থন দিয়েছেন, আর 47 জন সিনেটরের অবস্থান ছিল এর বিপক্ষে। ক্ষমতাসীন রিপাবলিকান দলের নিয়ন্ত্রণাধীন সিনেটে বিলটি পাশ হওয়ার সম্ভাবনাও ছিল তুলনামূলক কম। আর সিনেটে বিলটি পাশ হলেও প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়েরই প্রয়োজন ছিল। আর সিনেটরদের সমর্থন পেলেও ইরানের ইস্যুতে 2/3 বেশি মার্কিন নাগরিকের অবস্থান এই যুদ্ধের বিরুদ্ধে। এদিকে যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলা না চালালে তেহরানের পারমাণবিক সক্ষমতা বহুগুণ বেড়ে যেত বলে দাবি করেছেন ট্রাম্প, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতো। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অভিবাসন খাত বড় ধরনের ঝুঁকিতে। এর ফলে প্রায় 60 লাখ প্রবাসী বাংলাদেশের কর্মসংস্থান, নিরাপত্তার পাশাপাশি চরম অনিশ্চয়তার মুখে দেশের রেমিটেন্স প্রবাহ। শুভ মাহফুজের রিপোর্ট। মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে অশান্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পুরো বিশ্বেই পড়েছে এর প্রভাব। এতে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার। অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজার বাংলাদেশের। মোট অভিবাসীর 67% যায় সৌদি আরবে। এরপরে কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুদ্ধ পরিস্থিতির আতঙ্কে প্রবাসীরা। আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী ছুটি শেষে ফিরতেও পারছেন না কর্মস্থলে। অভিবাসী ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন খাতে বিরূপ প্রভাবের পাশাপাশি রেমিটেন্স কমার শঙ্কাও ব্যাপক। আমাদের অভিবাসী কর্মীদের প্রায় 50 থেকে 60% থাকে কিন্তু মধ্যপ্রাচ্যে। প্রতি বছরের যে আমাদের প্রবাসী আয়, তার 15 থেকে 18 বিলিয়ন ডলার পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব থেকে এসে থাকে। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আমাদের অভিবাসন খাত, আমাদের আর্থিক খাত সহ আমাদের জীবন জীবিকাতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আপনার চলমান থাকে, স্থায়ী হয়, বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়বে। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকটে পড়বে। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি করতে সক্ষমতা অর্জন করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারবে না। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেই পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যদি মার্কিন যুক্তরাষ্ট্র অটল থাকে, ইরান অটল থাকে, ইরান যদি প্রতিশোধ নিতে একেবারেই খুব দীপ্ত থাকে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি হয়তো কিছুদিন থাকবে, আবার কয়েকদিন পর কিন্তু সেই ধরনের পরিস্থিতি উস্কে দিবে। তো এই অবস্থায় মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার রয়েছে, এর পাশাপাশি আমাদেরকে নতুন শ্রমবাজারের দিকে যেতে হবে।
সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের বিকল্প শ্রমবাজার তৈরিতে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। যুদ্ধটা যদি চলমান থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে নতুন সরকারের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেকগুলো পথ রয়েছে। আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার G2G সম্পর্কের মাধ্যম দিয়ে হোক, আপনাকে অন্য একটা শ্রমবাজারের আপনাকে সন্ধান করতে হবে। শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। খুলনার ডাকবাংলো মোড়ে সাবেক পরিবহন শ্রমিক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অস্ত্রসহ আটক করা হয়েছে একজনকে। নগরীর ডাকবাংলো মোড়ে গত রাত 9টায় হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় মাসুম বিল্লাহ রাতে ডাকবাংলো মোড় এলাকার বাজারে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এদিকে গোলাগুলির ঘটনার সময় ওই এলাকা থেকে অশোক ঘোষ নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল সাভারে ফুটপাত, ফুটওভার ব্রিজ সহ মহাসড়কের দুই পাশ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ভাসমান দোকানগুলোতে দেয়া হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগও। প্রশাসন ও দায়িত্বশীল সকলের নাকের ডগাতেই চলছে এসব। দেখার যেন কেউ নেই। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সাভার শিল্পাঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে ভাসমান দোকান। ঢাকা আরেচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়ক, বাইপাইল আব্দুল্লাপুর, বিরুলিয়া সড়ক, সিএনবি আশুলিয়া সড়ক সহ বেদখল হয়েছে বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের দুই পাশ। স্থানীয়দের অভিযোগ, অভ্যুত্থানের পর সাভার বাজার বাস স্ট্যান্ডের দুপাশে ফুটপাত ও মহাসড়কের এক অংশ বেদখল করেছে একটি মহল। এতে যানজট বাড়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। যারা ফুটপাতের উপর ব্যবসা করে ওখানে ভিড় লেগে যায়, অনেকে মানিব্যাগ হারিয়ে যায়, পকেটের টাকা ছিনতাই হয়ে যায়। এটা যারা আইন প্রশাসনের লোক আছে তারা দেখেও দেখে না, যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তারাও কিছু এই ব্যাপারে পদক্ষেপ নেয় না। এটাও একটা বড় সমস্যা। আমরা চাই সাভারের যে ফুটপাত আছে, ফুটপাতের সাধারণ জনগণ হাঁটতে পারে, সময় যাতে অপচয় না হয়, ব্যবসা জায়গায় ব্যবসা করবে। ফুটপাত দখল করে খেসে যাবে, এটা আমরা একমত না। আমরা চাই এই পরিচ্ছন্ন সাভার। বাজার বাস স্ট্যান্ডে এই ফুটপাতের কারণে স্বাভাবিক চলাচল করতে পারে। মানুষের উপরে মানুষ গা ঘেঁষে দিয়ে আসা যাওয়া করে, এটা তো সচেতনতার অভাব আর কি। মার্কেটের পিছনে একটা ছোটখাটো মার্কেট করে দিয়েছে, সবাই যদি ওইখানে যায় এই জনগণের দুর্ভোগটা হয় না। বিভিন্ন স্থানে ভাসমান দোকানগুলো শনাক্ত করে দ্রুত অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সার্ভিস লেন যেগুলো আছে তার অধিকাংশই আসলে অবৈধ দখলদার বা হকার কর্তৃক দখল হয়ে গেছে। তো আমরা এরকম আসলে 6টি স্পট সাভারে চিহ্নিত করেছি। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবীনগর টু আমাদের যেটা চন্দ্রা হাইওয়ে আছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি। এর পরবর্তীতে অন্যান্য স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের কার্যকরী ভূমিকা ছাড়া জনভোগান্তি দূর করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।